শিক্ষার উপরেই একটি রাষ্ট্র, একটি জাতি, একটি জাতির যে আত্মমর্যাদা এগুলো প্রতিষ্ঠিত হয়। একটি জাতিকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং আর্থসামাজিকভাবে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে অবশ্যই সে জাতির শিক্ষা ব্যবস্থা অনেক বেশি সমৃদ্ধ হতে হয়। কিন্তু আপনারা জানেন যে আমাদের জন্য দুর্ভাগ্য হলো যে ঔপনিবেশিক শাসন আমল ছিল। এই ঔপনিবেশিক শাসন আমলে পূর্বে যারা প্রায় 500 বৎসর যে মুসলমানরা এই উপনিবেশকে শাসন করেছেন, পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অথচ ইংরেজদের সময় এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করা হলো, তারপর সেই মুসলিমরাই একটি কেরানির চাকরি নেবেন, এই কেরানির চাকরি নিতেও তাদেরকে অনেক বেশি ব্যাক পেতে হয়েছে। এর কারণ কি ছিল? এর অন্যতম একটি কারণ ছিল লর্ড ম্যাকেলের যে শিক্ষানীতি তিনি প্রণয়ন করেছিলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তারা এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করছেন এই জাতি রাষ্ট্রের উপরে, এই উপমহাদেশে, যার মধ্য দিয়ে যারা রক্তে বর্ণে হয়তো ভারতীয় হবে, রক্তে বর্ণে এই জমিনের বা এই উপমহাদেশের মানুষ তারা হবে, পরিচয় দিবে, কিন্তু তাদের রুচি, মতামত এবং তাদের কৃষ্টি কালচার, বুদ্ধিভিত্তিক জায়গায় তারা মূলত একদম ব্রিটিশ হয়ে উঠবে, অথবা ঔপনিবেশিক যে দাস, সেই দাসের মানসিকতা নিয়ে তারা বড় হবে। তো এখানে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষতি হওয়ার পরেও দুর্ভাগ্য হলো, যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে মুক্তি পেলাম সেই 1947 সালে, এবং তারপরে পাকিস্তান রাষ্ট্র হলো, সেই পাকিস্তান রাষ্ট্র তারা বৈষম্যের যে নীতিমালার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানেও শিক্ষা ব্যবস্থার যে উন্নতি সেটা করতে তারা সক্ষম হয়নি। আপনারা জানেন মাওলানা আকরাম খাঁ থেকে শুরু করে নূর খান, ওনার যে শিক্ষা কমিশনগুলো হয়েছিল, অনেকগুলো প্রস্তাবনা এসেছিল, চমৎকার চমৎকার প্রস্তাবনা সেই কমিশনগুলো দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হলো কোনো প্রস্তাবনাগুলি আসলে পাকিস্তানের সরকার সে সময় বাস্তবায়ন করতে পারেনি। এরপর আমরা 1971 বাংলাদেশ একটি নতুন পতাকা, নতুন মানচিত্র আমরা পেয়েছি। কিন্তু এখানে দুর্ভাগ্য হলো এই জাতিরাষ্ট্রের, জাতিসত্তার যে ইতিহাস, সেই ইতিহাসকে উপেক্ষা করে কুদরতি খোদা যে শিক্ষা কমিশন টোটালি ধর্মকে এক ধরনের কর্নার করে, ধর্মকে বাইনারি জায়গায় পৌঁছে দিয়ে ধর্মহীন এবং ধর্মনিরপেক্ষ একটি শিক্ষা প্রস্তাবনা তারা দিয়েছেন। এবং তার পরবর্তীতে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে, কিন্তু কোনো শিক্ষা কমিশনই ওই অর্থে বাংলাদেশের এই জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে যে সুপারিশ এবং বাস্তবায়ন সেটা হতে দেখিনি। এবং 2010 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের যাত্রায় শুরু করেছিল আবার সেই কুদরতি খোদার শিক্ষা কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে, এবং তার প্রকৃত বাস্তবায়ন আমরা 2022 সাল থেকে দেখেছি। সেখানেও আপনারা জানেন যে এমনভাবে শিক্ষাক্রম, পাঠ্যপুস্তকে সাজানো হয়েছে, একজন মুসলিম সন্তান হয়েও তাকে শিরকিয়াতের সাথে পরিচয় করে দেওয়া হয়েছে, তাকে তার ইসলামের যে মৌলিকত্ব সেটাকে হারিয়ে তাকে এমন ইনক্লুসিভের নামে এমন কিছু কালচারের সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে, যেটা আসলে আমাদের এই জাতি রাষ্ট্রের সাথে যায় না, বরং সেটা পার্শ্ববর্তী রাষ্ট্রের ধার করা সংস্কৃতির সাথে যায়। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, তাদের ভিতর এক ধরনের পুঞ্জীবিত ক্ষোভ জন্ম নিয়েছিল, এবং এই ক্ষোভগুলোই একটা পর্যায়ে এসে 2024-এর বই প্রকাশ হয়েছে। 2024 মূলত দীর্ঘদিনের এই ক্ষোভের বহিঃপ্রকাশ, একটি ইতিহাসের ধারা আমরা বলতে পারি। তো সে জায়গায় আমাদের জন্য জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এখানে একটি একক সম্মিলিত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে, এবং যেখানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে, নাগরিকদেরকে বর্ণ বৈষম্য করা হবে না, তাদেরকে ধর্মের ভিত্তিতে আলাদা করা হবে না, বরং সকলেই একটি কনক্রিট জায়গায় পৌঁছাবে। একটি আশঙ্কার কথা উল্লেখ করি আমি, সেটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আজকে দিনে এসে যদি আমরা এই প্রশ্ন উত্থাপন করি যে আমাদের এই জাতির কি কোনো আদর্শ আছে, একক কোনো আদর্শ, কনক্রিট কোনো আদর্শ আছে, তাহলে আমার মনে হয় না কেউ এক বাক্যে এটার কোনো উত্তর দিতে পারবে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্রীয় যে মূলনীতির কথা বলা হয়েছে, একদিকে সমাজতন্ত্র বলা হয়েছে, আবার একদিকে গণতন্ত্র বলা হয়েছে, একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, আবার অপরদিকে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। আপনি যদি খুব স্বাভাবিকভাবে এই মূলনীতিগুলোকে বিশ্লেষণ করেন, আপনি পাবেন যে এটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। একটা রাষ্ট্রের যখন মূলনীতিগুলো নির্ধারণ হবে যেটা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে, একটা বিরুদ্ধে অবস্থান করে, তখন সেখানে ঐক্যবদ্ধ চিন্তা, ঐক্যবদ্ধ জাতি অথবা একটি জাতীয় আদর্শ কিভাবে করে প্রচলন করা সম্ভব। আমরা এই জায়গাটাতে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের, এবং এই কারণে আমাদের শিক্ষানীতিগুলো, শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে জাতীয় ঐক্যের ভিত্তিতে অথবা সম্মিলিত
ভাবে কোনো জায়গায় পৌঁছায় না। তো আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে লালন করে আমরা মনে করি যে এই ধারাগুলোর পরিবর্তন হবে। আপনারা অবগত আছেন যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছি। সেখানে শিক্ষা কমিশন গঠন থেকে শুরু করে শিক্ষার ইনস অ্যান্ড আউট সবগুলো বিষয়, প্রাথমিক যে বিষয়গুলো প্রয়োজন আমরা অনেক গবেষণা করে এই বিষয়গুলো উপস্থাপন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা সরকার সহ সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলের কাছে অনুরোধ করব ছাত্র শিবিরের প্রস্তাবনাগুলোকে আপনারা আমলে নেবেন এবং এই প্রস্তাবনার আলোকে বেসড করে আগামী দিনে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষিত সেই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে ইনশাআল্লাহ। আমরা আজকে একটি বিশেষ দিনে এখানে উপনীত হয়েছি। আপনারা ইতিমধ্যে বক্তাদের এবং আমার আগে যারা আলোচনা করেছেন ওনারা বিষয়গুলো বলেছেন। শহীদ আব্দুল মালেক ভাই, যিনি এই শিক্ষার পক্ষে কথা বলতে গিয়ে, কমন সেটস অফ ভ্যালুসের কথা বলতে গিয়ে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এখানে আপনারা জানেন যে 1969 সালে যে এয়ার মার্শাল নূর খানের যে কমিশন তিনি যে প্রস্তাবনা দিয়েছিলেন, তার আগে শহীদ আব্দুল মালেক সহ 10 সদস্যের একটি প্রতিনিধি দল মূলত এয়ার মার্শাল নূর খানের সাথে দেখা করে শিক্ষা ব্যবস্থার রূপরেখা এবং ওনাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছে এবং তারই প্রেক্ষিতে একটি কমিশন গঠন করা হয় এবং কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনাগুলো যখন ইসলামের মৌলিকত্বের সাথে যাচ্ছে তখন এই ভূখণ্ডেরই কিছু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তারা জনমত যাচাইয়ের জন্য একটি প্রোগ্রাম আয়োজন করেছিলেন এবং সেই প্রোগ্রাম 2 আগস্ট 1969 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিপা, যেটা বর্তমান ব্যবসা শিক্ষা অনুষদ বর্তমানে আছে, সেখানে হয়েছিল। সেখানে শহীদ আব্দুল মালেক ভাই খুব অল্প সময়ের মাধ্যমে ওনার যে মেধা যোগ্যতা এর মধ্য দিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন এবং তার বক্তব্যের পরে সেখানে উপস্থিত অধিকাংশই সেই কমিশন এবং সেই প্রস্তাবনাগুলোর সাথে একমত পোষণ করেছে। কিন্তু এখানে দুর্ভাগ্য হচ্ছে তারপরে এই জনমতকে আবার বুলণ্ঠিত করার জন্য অথবা জনমতকে ভিন্ন দিকে অতিবাহিত করার জন্য, ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য 1969-এর 12 আগস্ট আজকে যেখানে আমরা বসে আছি ঠিক এখানেই টিএসসিতে একটা আলোচনা আয়োজন করা হয় এবং সেখানে যখন শহীদ আব্দুল মালেক ভাই এসেছিলেন আলোচনা করার জন্য, ওনাকে আলোচনা করতে দেওয়া হয়নি এবং ওনাকে ওনার মত প্রকাশ করতে দেওয়া হয়নি এবং সেখানে একটা ক্যাওস তৈরি করা হয়, একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করা হয়। কিন্তু আব্দুল মালেক ভাই খুব ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিকে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং সবাইকে পাঠিয়ে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ওনাকে নির্মমভাবে আঘাত করা হয় এবং ওনাকে ইট দিয়ে মাথাগুলো থেতলে দেওয়া হয়। এখন আজকে যদি এসে আমরা কোশ্চেন করি কেন, এর কারণ কি ছিল, নিঃসন্দেহে মত প্রকাশের কারণে হয়েছিল। আজকে যারা আমাদের এই সমাজে আপনারা দেখবেন বিভিন্ন মতবাদ নিয়ে তারা মত প্রকাশের স্বাধীনতার নামে অনেক বেশি সোচ্চার অবস্থান ভূমিকা পালন করতে দেখা যায়, অথচ তাদের হাত ধরেই এই ক্যাম্পাসের সবুজ চত্বরগুলো রক্তে রঞ্জিত হয়েছিল। তো আমরা এটা বিশ্বাস করি শহীদ আব্দুল মালেক ভাই যে জন্য জীবন দিয়েছেন, ওনার যে আদর্শ সেই আদর্শকে তারা হত্যা করতে পারেনি। সেই আদর্শ যুগ যুগ ধরে এই সমাজ, এই রাষ্ট্র এবং এই জাতিসত্তার যারা প্রজন্ম তৈরি হবে তারা ধারণ করবে এবং শহীদ আব্দুল মালেক ভাইয়ের যে স্বপ্ন সত্যিকার অর্থে একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, আমরা বিশ্বাস করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এবং শহীদ আব্দুল মালেক ভাইয়ের যে আদর্শ সেটাকে ধারণ করে ইনশাআল্লাহ একটি সুন্দর এবং সবার জন্য গ্রহণযোগ্য নৈতিক মানসম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হবে।